আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা চ্যাপ্টার 9 আর একটু দাঁড়া একটা মিনিট। ওকে, তো আমরা চ্যাপ্টার 9 পড়ছিলাম। আগের ক্লাসে আমরা লাইটের রিফ্র্যাকশন শুরু করেছিলাম। আজকে আমরা লাইটের রিফ্র্যাকশনের ম্যাথমেটিক্যাল ব্যাপার স্যাপার দেখব। সো রিফ্র্যাকশনটা কি ছিল একটু রিকল করি। রিফ্র্যাকশন হচ্ছে এমন একটা ঘটনা যে ঘটনাটাতে আমরা কি কি অবজার্ভ করি হচ্ছে এরকম, যখন লাইট একটা সার্টেন মিডিয়াম থেকে অন্য ডিফারেন্ট একটা মিডিয়ামে যায়, মিডিয়াম দুটার যদি অপটিক্যাল ডেন্সিটি ডিফারেন্ট হয়, সিম্পলি আমরা বলতে পারি ডেন্সিটি যদি ডিফারেন্ট হয়, যেমন ধরো এই পাশে একটা মিডিয়াম, এই পাশে আরেকটা মিডিয়াম, ঠিক আছে, দুইটা মিডিয়ামের মাঝখানের যে জায়গাটা সেটা হচ্ছে আমাদের এমন একটা সারফেস, যে সারফেসটা হচ্ছে দুইটা মিডিয়ামকে আলাদা করে রাখছে, তাই না? আচ্ছা, সিম্পলি আমরা চিন্তা করতে পারি, ধরো একটা গ্লাসের মধ্যে কিছু পানি আছে, তার মানে এটা হচ্ছে পানি ভেতরে, আর উপরে হচ্ছে বাতাস। সো আমি যদি এখন উপর থেকে লাইট ফেলি এখানে, তাহলে কি হচ্ছে, বাতাস থেকে লাইট গিয়ে পানির উপরে পড়লো। তো দেখো, এতক্ষণ ছিল সে বাতাসে একটা ডিফারেন্ট মিডিয়ামে ছিল, ওখান থেকে আরেকটা মিডিয়াম দেখো পানিতে চলে আসলো। তার মানে লাইট যখন একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যায়, লাইট যখন একটা মিডিয়াম থেকে আরেকটা ডিফারেন্ট মিডিয়ামে যায়, তখন এই দুইটা মিডিয়ামের অপটিক্যাল ডেন্সিটি ডিফারেন্সের কারণে লাইটের স্পিড ডিফার করে। সো এখানে লাইটের স্পিড যেমন হবে এখানে হয়তো বা তেমন হবে না, ইদার কম হবে আর বেশি হবে, ডিপেন্ডস। যেমন এমন যদি হয় যে দেখো বাতাস বাতাস কিন্তু একটু কম ডেন্স, তাই না, ডেন্সিটি কম, আর পানির ডেন্সিটি বেশি, তার মানে বেশি ডেন্সিটিতে যদি চলে যায় তার মানে তার স্পিড কমে যাবে। আর স্পিড কমে গেলে লাইট কি করে, লাইট হচ্ছে যেদিকে আসার কথা, দেখো এই লাইন ধরে তার যাওয়ার কথা, কারণ আমরা জানি লাইট সোজা যেতে চায়, কিন্তু লাইট কি করে, যখনই একটা ডেন্স মিডিয়ামে যায় ও ডেন্সার একটা মিডিয়ামে যায়, তখন কি করে, লাইট এই পারপেন্ডিকুলার আর নর্মালের কাছাকাছি একটু চেপে আসে। তার মানে এই যে নর্মালি তার যাওয়ার কথা ছিল এই ডটের লাইন ধরে, কিন্তু সে একটু কি করলো, এই দিকে চলে আসলো। তাহলে এটা হচ্ছে আমাদের ইনসিডেন্ট রে, আর এটা হচ্ছে আমাদের রিফ্র্যাক্টেড রে, ঠিক আছে, এটা আমরা সবাই জানি। সো রিফ্র্যাকশন ছিল এই জিনিসটা। রিফ্র্যাকশন হচ্ছে কোন একটা মিডিয়াম থেকে যখন আরেকটা মিডিয়ামে লাইট যায়, তখন লাইট কি করে, লাইটকে একটু বেন্ড করে দেয়। কে বেন্ড করে দেয়, এই নতুন মিডিয়ামটা। সো একটা মিডিয়াম কত বেশি বেন্ড করতে পারবে, একটা মিডিয়াম যেমন এখানে পানি, ধরো বাতাস থেকে পানিতে লাইট আসলো, তখন যতটুকু বেন্ড হয়, তুমি যদি পানি না রেখে এখানে যদি তুমি মধু রাখো, মধু কিন্তু পানির চেয়ে আরো বেশি ডেন্স, তাই না, আরো বেশি ঘন। তাহলে মধুর মধ্যে যখন আসবে তখন দেখবা কি লাইট আরো বেশি বেন্ড হয়ে যাচ্ছে, মানে এখন এইরকম, তো তখন দেখবা আরো বেন্ড হয়ে গেছে। তার মানে তোমরা চিন্তা করবা যে আমরা যদি লাইটকে একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে পাঠাই, তাহলে ওই মিডিয়ামের ডেন্সিটি যত বেশি, সে কি করতে পারবে, লাইটকে তত বেশি সরিয়ে দিতে পারবে বা বেন্ড করতে পারবে। তার মানে লাইটকে কোনো একটা মিডিয়াম কতটুকু সরায় তার একটা ক্যালকুলেশন আছে। সেই ক্যালকুলেশনটা ডিপেন্ড করে হচ্ছে, বা সেই ক্যালকুলেশনটা আমরা ডিনোট করি হচ্ছে রিফ্র্যাক্টিভ ইনডেক্স দিয়ে।
তো সবাই একটু লিখে রাখো নতুন একটা টার্ম, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে, দেখো এখনো কিন্তু আমরা ডেফিনেশনে যাই না, বাট আমরা এমনিতে বলতে পারি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে কোনো একটা মিডিয়াম লাইটকে কতটা ডেন্স মানে কতটা বেন্ড করতে পারবে তার অ্যাবিলিটি। তোমরা এটা লিখে রাখো, কোন একটা মিডিয়াম লাইটকে কতটা বেন্ড করতে পারবে তার অ্যাবিলিটি। তার মানে আমি এটাকে লিখতে পারি, এই ডেফিনেশন কিন্তু এক্সামে লিখলে স্যাররা মার্ক দিবে না, বাট এটা হচ্ছে বোঝার জন্য পারফেক্ট। তো এটা কি সিগনিফাই করে? এটা সিগনিফাই করে অ্যাবিলিটি to bend the ray of light. ঠিক আছে, এটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। যেমন দেখো একটা মানুষ কতটুকু ভারী সেটা তোমরা কি দিয়ে বোঝো? ম্যাস দিয়ে বোঝো। ম্যাস হচ্ছে একটা ক্যালকুলেশন যেটা তোমাকে কি করবে, একটা মেজারমেন্ট যে তোমাকে বোঝাবে যে কারো ম্যাস কতটুকু বা কে কতটুকু ভারী। যেমন ধরো একজনের ম্যাস হচ্ছে 60 কেজি আর একজনের হচ্ছে 70 কেজি। তো এই যে 60 70 ভ্যালু, নিউমেরিক্যাল ভ্যালু দেখি তোমরা আন্দাজ করতে পারো যে আচ্ছা তাহলে যার ভ্যালু মানে যার ম্যাসের ভ্যালু 70 কেজি সে মনে একটু বেশি ভারী। ঠিক তেমন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু যার যত বেশি তুমি বুঝবা লাইটকে সে তত বেশি বেন্ড করতে পারে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু যার যত বেশি সে লাইটকে তত বেশি বেন্ড করতে পারবে। তো তোমাদের বইয়ের একটা পেজে আমি তোমাদেরকে একটু যেতে বলবো, সেটা হচ্ছে তোমাদের বইয়ের পেজ নাম্বার হচ্ছে 244। পেজ 244 এ যাও। পেজ 244 এ দেখো একটা চার্ট আছে, আমি তোমাদের একটু চার্টটা দেখাই। এই যে একটা চার্ট আছে, এই চার্টের এই জায়গায় যাও। এখানে গিয়ে দেখো, এখানে দেখো কয়েকটা মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে ভ্যাকুয়াম। আচ্ছা আমি সংক্ষেপে পুরোটা লিখলাম না। ভ্যাকুয়ামের দেখো 1। এয়ার, এয়ারের হচ্ছে 1.00029। তারপর হচ্ছে ওয়াটার, ডাব্লিউ লিখলাম জাস্ট, ওয়াটার হচ্ছে 1.33। গ্লাস, নরমাল গ্লাস, বিকজ গ্লাস আবার অনেক রকম হয়। ধরো মোবাইলের উপর একটা গ্লাস থাকে, তারপর হচ্ছে জানালায় এক ধরনের গ্লাস থাকে, আবার ধরো গাড়ির কাঁচ, যে ওই যে বুলেট প্রুফ গাড়িতে যারা চড়ে তাদের গ্লাস আবার একটু ডিফারেন্ট। সো গ্লাস এক এক রকম হইতে পারে, এই জন্য এখানে লিখে দিয়েছে নরমাল গ্লাস। সো নরমাল গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 1.52। তারপরে দেওয়া আছে দেখো ডায়মন্ড, ডায়মন্ডের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 2.4। এখন দেখো আমাদের কমন সেন্স কি বলে? আমাদের কমন সেন্স বলে যে যত বেশি ডেন্স সে তত বেশি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তার তত হবে। কেন? বিকজ তার অ্যাবিলিটি তত বেশি। কাউকে বেন্ড করার অ্যাবিলিটি কার উপর ডিপেন্ড করবে? কাউকে মানে এখানে লাইট রে, লাইট রেকে বেন্ড করার অ্যাবিলিটি ডিপেন্ড করে অ্যাকচুয়ালি ওই মিডিয়ামের ডেন্সিটির উপর। সো দেখো তুমি একটু চিন্তা করো, ভ্যাকুয়াম মানে যেখানে কিচ্ছু নাই, ভ্যাকুয়ামের চেয়ে বাতাসের ডেন্সিটি কি একটু বেশি না? একটু হলেও কিন্তু বেশি। ভ্যাকুয়াম মানে সেখানে বাতাসও নাই। যেমন ধরো আমি এখানে হাতটা নাড়াচ্ছি, তাহলে এই যে চারপাশে বাতাসের যে পার্টিকেল গুলো আছে, এই পার্টিকেল গুলো কিন্তু আমার হাতে একটা ধাক্কা দিচ্ছে। যদিও সেগুলো অনেক কম, এনার্জিও অনেক কম, ডেন্সিটিও অনেক কম, এই জন্য আমি ফিল করতে পারি না আমার হাতের এনার্জি তার চেয়ে অনেক বেশি। তো আমি কি করতে পারি? হাত নাড়াতে পারি খুব ইজিলি। কিন্তু চিন্তা করো যদি বাতাসও না থাকতো, একদম খালি, ভ্যাকুয়াম মানে একদম খালি, কিচ্ছু নাই, তুমি একটা রুম থেকে সব বাতাস তুমি টেনে বের করে ফেললো। সো ভ্যাকুয়ামের মধ্যে বাতাসের পার্টিকেলও নাই, তার মানে সেখানে মুভমেন্ট আরো ইজি। ঠিক আছে, সেখানে মুভমেন্ট হচ্ছে আরো ইজি। তো তার মানে আমি বলতে পারবো যে সে লাইটকে আরো কম বেন্ড করবে। দেখো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু যার কম সে কম বেন্ড করবে। এই জিনিসটা খুব ভালো করে বুঝতে হবে। তোমরা যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের টপিকটা ভালো করে আন্দাজ করতে পারো, দেখো সব তোমরা নিজেরাই বুঝে যাচ্ছ। সো ভালো করে বুঝো, আমি যা যা বলি ধাপে ধাপে আমার কথাগুলো শোনো, তাহলেই বুঝতে পারবো। সো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে অ্যাবিলিটি। কি অ্যাবিলিটি? কে কতটুকু বেন্ড করবে, কতটুকু বাঁকাবে। বেন্ড করা মানে বাঁকানো।
লাইটকে কতটুকু ধরে বাঁকায় দিবে। তাহলে মনে রাখবা, যার অপটিক্যাল ডেন্সিটি যত বেশি তার বেন্ডিং ক্যাপাবিলিটি তত বেশি। লিখে রাখো, অপটিক্যাল ডেন্সিটি, যেটাকে আমরা এখন 9-10 জাস্ট ডেন্সিটির সাথে কম্পেয়ার করব। অপটিক্যাল ডেন্সিটি যার যত বেশি তার বেন্ডিং ক্যাপাবিলিটি তত বেশি। তাহলে আমরা বলতে পারি অপটিক্যাল ডেন্সিটি ইজ প্রপোর্শনাল টু বেন্ডিং ক্যাপাবিলিটি। একটা এক্সাম্পল নাও, তোমরা কিন্তু এগুলো সিম্পলি চিন্তা করবে, এগুলো কঠিন ভাবার কিছু না। একটা এক্সাম্পল নাও, দেখো পানি, পানির ডেন্সিটি যত বেশি মধুর ডেন্সিটি কি আরো বেশি, তাই না? তার মানে পানি যতটুকু বাঁকাবে, মনে করো পানি বাঁকানোর পর এখানে আনলো, মধু বাঁকে একদম এই পর্যন্ত নিয়ে আসবে, ঠিক আছে? তার মানে যত বেশি ডেন্স তত বেশি ক্যাপাবিলিটি বেড়ে যাবে, বেন্ডিং ক্যাপাবিলিটি। আর বেন্ডিং ক্যাপাবিলিটি কাকে সিগনিফাই করে? রিফ্র্যাক্টিভ ইনডেক্স কে। রিফ্র্যাক্টিভ ইনডেক্স ম্যাথকে আমরা কি দিয়ে ডিনোট করি? স্মল এন। রিফ্র্যাক্টিভ ইনডেক্স কে ডিনোট করা হয় গ্রিক একটা লেটার ইটা দিয়ে। তোমাদের বইয়ে এন দিয়ে লিখছে আর পুরানো বইয়ে ইটা দিয়ে লিখছে। 9-10 থেকে যখন ইটার উঠবা তখন দেখবা মিউ দিয়ে ডিনোট করে। সো কি দিয়ে ডিনোট করলাম ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? তো তোমাদের বইয়ে এন লেখা, স্মল এন। আমি তোমাদেরকে বলবো এন ইউজ না করে ইটা ইউজ করো, একটু বেটার হয়। কেন আমি বলবো? এখানে দুইটা, এখানে একটা সুপারস্ক্রিপ্ট, এখানে একটা সাবস্ক্রিপ্ট থাকে, মানে এখানে আরো দুইটা কথা লিখতে হবে এই জন্য, ঠিক আছে? তো এই জন্য একটু লম্বা করে লিখলে দেখতে সুন্দর লাগে। হোয়াট এভার, তুমি যদি এন লেখো কোনো সমস্যা নেই বইয়ের মতো, হ্যাঁ, বাট ইটা লেখো। তোমাদের স্কুলের টিচাররাও এটাই লেখে, কারণ পুরনো বইয়ে, তোমাদের 9-10 পুরনো বই এটা ছিল। সো রিফ্র্যাক্টিভ ইনডেক্সকে আমরা ইটা দিয়ে ডিনোট করলাম। এখন দেখো, কমন সেন্স, বাতাসের চেয়ে মানে খালি ভ্যাকুয়ামের চেয়ে বাতাস একটু ডেন্স, এই জন্য তার বেন্ডিং ক্যাপাবিলিটি বেশি, দ্যাট মিন্স তার ইটা বেশি। বাতাসের চেয়ে পানির আরেকটু বেশি। দেখো, বাতাস হচ্ছে 1.00029, পানির হচ্ছে 1.33, ঠিক আছে? ক্লিয়ার? এখন পানির চেয়ে আবার দেখো তো কাঁচ, গ্লাস, গ্লাস কি আরো বেশি ঘন না? পানি কি? পানি মোটামুটি, পানির মধ্যে দিয়ে হাত নাড়াচাড়া করা যায়, গ্লাসের মধ্যে দিয়ে তুমি হাত নাড়াচাড়া করতে পারবা? পারবা না। তার মানে আমি বলতে পারি গ্লাসের ডেন্সিটি বেশি পানির চেয়ে, এই জন্য গ্লাসের বেন্ডিং ক্যাপাবিলিটি বেশি, দ্যাট মিন্স ইটা বেশি। এগুলো কিন্তু ইটার ভ্যালু, ইটার মানে হচ্ছে রিফ্র্যাক্টিভ ইনডেক্স, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো, এটা হচ্ছে গ্লাস, গ্লাসের চেয়ে ডায়মন্ড আরো বেশি ডেন্স। সো দেখো, ডায়মন্ডের অপটিক্যাল ডেন্সিটি আরো বেশি, এই জন্য বেন্ডিং ক্যাপাবিলিটি আরো বেশি, এই জন্য রিফ্র্যাক্টিভ ইনডেক্স আরো বেশি। সো দেখো, এটা হচ্ছে 1.52, এটা হয়ে গেল 2.42। এখন এক্সামে যদি মনে করো তোমাদের এই চার্টটা মুখস্থ রাখো, এটা কাজে লাগবে। তো এক্সামে ধরো এমন কিছু কোশ্চেন জিজ্ঞেস করলো, ধরো এমসিকিউ তে জিজ্ঞেস করলো যে নিচে 4টা অপশন দেয়া, বললো যে কোনটার রিফ্র্যাক্টিভ ইনডেক্স বেশি। তুমি যদি রিফ্র্যাক্টিভ ইনডেক্স মুখস্থ নাও থাকে, তুমি কিন্তু কমন সেন্স অ্যাপ্লাই করতে পারবে যে ভাইয়া কোনটা বেশি ঘন, কোনটা বেশি ডেন্স। নিজে চিন্তা করো, যেটা বেশি ডেন্স সেটার রিফ্র্যাক্টিভ ইনডেক্সও বেশি হবে। যেমন তোমাকে যদি কোশ্চেন করা হয় এয়ার, ওয়াটার, গ্লাস, কোনটা রিফ্র্যাক্টিভ ইনডেক্স বেশি, তুমি মনে করো এগুলো জানো না, কমন সেন্স অ্যাপ্লাই করো যে ভাইয়া সবচেয়ে বেশি ঘন হচ্ছে গ্লাস, তাহলে গ্লাসের অপটিক্যাল ডেন্সিটি বেশি, দ্যাট মিন্স রিফ্র্যাক্টিভ ইনডেক্সও বেশি। বুঝলাম তো? ওকে, এইবার দেখো, এখন রিফ্র্যাক্টিভ ইনডেক্সের ভ্যালু রিফ্র্যাক্টিভ ইনডেক্সের ভ্যালু, ইটার ভ্যালু কি হতে পারে? ইটার ভ্যালু 1 থেকে শুরু করে 1 এর চেয়ে বেশি যে কোনো কিছু হতে পারে। সো ইটার ভ্যালু গ্রেটার দ্যান অর ইকুয়াল 1 হয়। আমি ব্যাখ্যা করতেছি কেন। ইটার ভ্যালু গ্রেটার দ্যান অর ইকুয়াল 1, এমসিকিউ তে যদি আসে ইটার ভ্যালু কত হতে পারে? ইটার ভ্যালু কি নিচের কোনটা ইটার ভ্যালু পসিবল, মানে পসিবল কোন ভ্যালুটা? 0, নেগেটিভ দিল, এগুলো হবে না, 1 হবে।
কখনো তুমি দেখবা না ইটার ভ্যালু 0.5, দেখবা কোন ইটার ভ্যালু আমি বলতেছি। সো ইটার ভ্যালু গ্রেটার দ্যান অর ইকুয়াল 1, বাট এই ইটাটা যে কোনো ইটা না, এটা হচ্ছে অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইনডেক্স। অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইনডেক্সের ভ্যালু অলওয়েজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 1। একটু কঠিন লাগবে, বাট কঠিনটা শেখো, আখেরে ফায়দা হবে। অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইনডেক্স হচ্ছে 1 এর থেকে বড়। অ্যাবসলিউট কথাটার মিনিং কি? অ্যাবসলিউট কথাটার মিনিং হচ্ছে কারো কম্প্যারিজনে না, একদম নিজের সাথে। আমি কোয়েশ্চেন করলাম এই মার্কারটা লম্বা না খাটো, তোমাকে অ্যান্সার করতে হবে এটা কি লম্বা না খাটো। দেখো তোমাদের সেই শুরু থেকে আমি বুঝে আসতেছি যে কোনো কিছুকে কম্পেয়ার করতে হলে বা কোনো কিছু সম্বন্ধে কোনো একটা কমেন্ট দিতে হলে কম্প্যারিজন দরকার পড়ে। যেমন আমি যদি বলি এই মার্কারটা খাটো, এই বোর্ডের রেসপেক্টে খাটো, আর আমি যদি বলি এই মার্কারটা এই হেডটা বা এই ক্যাপটার রেসপেক্টে লম্বা, তার মানে একটা কিছুকে লম্বা বা খাটো ধুপ করে বলে দেওয়া যায় না। তার মানে কোনো কিছুকে মেজার করার জন্য অলওয়েজ তোমার রিলেটিভ একটা কেস লাগবে। রিলেটিভ কেস মানে যার সাথে তুমি কম্পেয়ার করবা, এটার সাথে কম্পেয়ার করতেছো না এটার সাথে কম্পেয়ার করতেছো। সো রিফ্র্যাক্টিভ ইনডেক্স হচ্ছে দুই রকম, একটা হচ্ছে রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইনডেক্স, সবাই একটু লিখে রাখো, রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইনডেক্স, আরেকটা হচ্ছে অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইনডেক্স। সো রিলেটিভ মানে কি? রিলেটিভ মানে হচ্ছে তোমার কম্পেয়ার করার মতো কিছু থাকবে। ডিফারেন্সটা আমি এখানে লিখবো, হ্যাঁ, একটা একটা করে। অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইনডেক্স হচ্ছে তোমার রেফারেন্স হিসেবে কেউ নাই, মানে কার সাথে কম্পেয়ার করবা কেউ নাই। ধরো এই পৃথিবীতে কোনো মানুষ নেই, ধরো পৃথিবীতে কোনো মানুষ নেই, আমি একা। এখন ওই পৃথিবীতে কি আমি আমার নিজেকে কম্পেয়ার করতে পারবো যে আমি দেখতে ভালো না দেখতে খারাপ, আমি কি খাটো না লম্বা, আমি কি মোটা না চিকন, এগুলো আমি কম্পেয়ার করতে পারবো? বলো তো একটু, পসিবল না। সো অ্যাবসলিউট কথাটার মিনিং হচ্ছে এমন একটা ওয়ার্ড চিন্তা করবা যেখানে কিছু নাই, পৃথিবীতে কিচ্ছু নাই, তুমি একলা। সেখানে বসে কিন্তু তুমি তোমাকে জাজ করতে পারবে না যে তুমি দেখতে কেমন, তুমি কেমন পড়াশোনা পারো, হ্যাঁ, তোমার গায়ে কেমন শক্তি। ধরো মানুষের গায়ে কতটুকু শক্তি সেটা কি করে, মানুষ আরেকজনের সাথে পাঞ্জা খেলে, খেলে দেখে যে কে জিততেছে বা মারামারি করে কে জিততে পারতেছে। তুমি ধরো গেম খেলতে পারো ভালো, কারণ তুমি কেমন ভালো গেম খেলতে পারো সে ডিপেন্ড করবে তুমি আরেকজনের সাথে খেলবা। যেমন তোমরা কি করো, মোবাইলে একটা গেম খেলতেছো, মোবাইল হচ্ছে তোমার অপোনেন্ট, ওর এগেইনস্টে খেলে তুমি তোমাকে জাজ করো। আর তোমরা অনলাইনে যদি কোনো গেম খেলো, অনলাইন ফ্রেন্ডদের সাথে খেলে তোমরা নিজেকে জাজ করতে পারো। একা একা কি জাজ করা পসিবল? একদমই না, একা একা জাজ করা পসিবল না। ইভেন যদি তুমি দাবা খেলো, তুমি বলতে পারো ভাইয়া দাবা খেললে তো আমি একলাই খেলতে পারি, না, তখনও কিন্তু তোমাকে একবার এই পক্ষের হয়ে খেলতে হয়, একবার ওই পক্ষের হয়ে খেলতে হয়। আমি মনে হয় বুঝাইতে পারছি কি বলতে চাচ্ছি, ঠিক আছে? তার মানে যে কোনো কিছুকে মেজার করার জন্য আমাদের একটা রিলেটিভ কেস লাগে। যখন রিলেটিভ কোনো কেস থাকে না তখন আমরা বলি কিছুই নাই। কিছুই নাই এটা মানে কি? কিছুই নাই মানে হচ্ছে এই যে মাত্র বললাম ভ্যাকুয়াম। ঠিক আছে, ভ্যাকুয়াম। তাহলে মনে রাখবা ভ্যাকুয়ামের রেসপেক্টে যদি তুমি কারো বেন্ডিং ক্যাপাবিলিটি মেজার করো, ভ্যাকুয়ামের রেসপেক্টে তুমি যদি কারো বেন্ডিং ক্যাপাবিলিটি মেজার করো, তখন সেটাকে বলা হয় অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইনডেক্স। সো আমরা এখানে কার রেসপেক্টে ক্যালকুলেশন করব? এই যে উইথ রেসপেক্ট টু, সংক্ষেপে লিখবো এরপর, হ্যাঁ, উইথ রেসপেক্ট টু এটা লিখলাম। এটা যখন সংক্ষেপে লিখবো তখন ভাইয়া WRT লিখবো। এই যে এটাকে সংক্ষেপে আমরা এইভাবে লিখি। তো অনেকবার এই কথাগুলো বলবো, তো এই জন্য আর পরে আর ডিটেইল লিখবো না। উইথ রেসপেক্ট টু, উইথ রেসপেক্ট টু ভ্যাকুয়াম। ভ্যাকুয়াম মানে কি? কিচ্ছু নাই। ওই যে বললাম এই পৃথিবীতে কেউ নাই, কিচ্ছু নাই, আমি আমার নিজেকে কম্পেয়ার করব। কিভাবে কম্পেয়ার করব? কিচ্ছু নাই,
কিছু নাই তার সাথে কম্পেয়ার করব। সো কিছু নাই তার সাথে কম্পেয়ার করবা যে হ্যাঁ কিছু নাই, ভ্যাকুয়াম। ভ্যাকুয়ামের রেসপেক্টে যখন কোনো একটা মিডিয়ামের বেন্ডিং ক্যাপাবিলিটি তুমি মেজার করো তখন সেটাকে বলো অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ক্লিয়ার সবাই? কিন্তু তোমাকে যদি একটা মিডিয়াম দিয়ে দেয়, একটা মিডিয়াম দিয়ে বললো যে ভ্যাকুয়াম, ভ্যাকুয়াম মানে কি বলতো? ভ্যাকুয়াম মানে কিচ্ছু নাই। এটা একটু আগে বলে নিই তারপরে আসি। দেখো মনে করো একটা রুম, একটা বড় রুম, সেই বড় রুমের মধ্যে একটা সুইমিং পুল আছে। চিন্তা করো একটা বড় রুম, সেই রুমের মধ্যে একটা সুইমিং পুল। সুইমিং পুল মানে এই যে সুইমিং পুল কেমনে দেখাবো? আচ্ছা ধরো বড় একটা রুম, সেই রুমের মধ্যে একটা বালতি, হ্যাঁ বালতির মধ্যে কিছু পানি আছে, এই যে পানি। এখন তুমি কি করলা? কোন একটা সাকশন দিয়ে রুমের সব বাতাস বের করে নিলাম। সো বের করে নিয়ে এটার মধ্যে কিন্তু কিচ্ছু নাই, তাহলে এটা ভ্যাকুয়াম। এখন তুমি ভ্যাকুয়াম থেকে এই যে ধরো রুমের এই কোনায় একটা লাইট আছে, লাইট থেকে লাইট ফেললাম, মানে লাইট অন করে দিলা, এই যে লাইট পড়তেছে। রিফ্র্যাকশন মানি আমরা কিভাবে লাইট ফেলবো? একটু বাঁকা করে, সোজা করে কিন্তু ফেললে রিফ্র্যাকশন বুঝতে পারবে না। এটা আমি লাস্ট ক্লাসে তোমাদের ব্যাখ্যা করছি। সো লাইট ফেললাম, তাহলে দেখো ভ্যাকুয়াম থেকে পানিতে আসলো। সো লাইট যখন ভ্যাকুয়াম থেকে পানিতে আসে তখন আমি এখানে বেন্ডিং ক্যাপাবিলিটি মেজার করব। কিভাবে বেন্ডিং ক্যাপাবিলিটি মেজার করে? এই যে একটু পরেই আসতেছে, জাস্ট আমি দেখবো লাইট কত বেশি বেঁকে যাচ্ছে, অ্যাঙ্গেল দিয়ে মেজার করা হয়, আসতেছে ওটা। তোমরা জাস্ট চিন্তা করো যে আমি দেখবো হ্যাঁ ভ্যাকুয়ামের রেসপেক্টে এই পানি লাইটকে কতটুকু বেন্ড করতে পারে। মানে কি? মানে একটু দেখাই দিই, ধরো এই যে লাইট আসতেছে, এই ছবিটা একটু এখানে দেখে, এই হচ্ছে পানি, এই দিক নিচে হচ্ছে পানি, উপরে হচ্ছে ভ্যাকুয়াম। এই যে লাইটটা আসতেছে, এই যে লাইটের রে আসলো, আসার পর যেখানে এসে ইনসিডেন্ট হলো সেখানে একটা নরমাল লাইন টানলাম, লাইটের যাওয়ার কথা এই দিকে, কিন্তু লাইট এই দিকে না গিয়ে একটু বেন্ড করলো, এই যে বেন্ড করে এখানে নিয়ে আসলো। তাহলে এই যে লাইট এটাকে একটু বেন্ড করলো, এই যে অ্যারো দিয়ে দেখালাম, এই দিকে একটু বেন্ড করে দিল, লাইট এই দিকে যাওয়ার কথা একটু বেন্ড করে দিল। সো এই যে বেন্ড করে দিল, কে করলো? পানি। কার রেসপেক্টে? ভ্যাকুয়ামের রেসপেক্টে। সো ভ্যাকুয়ামের রেসপেক্টে সে একটু বেন্ড করে দিল, মানে ভ্যাকুয়াম থেকে লাইট যেভাবে আসতেছিল সেটা তার পছন্দ হয়নি, সে একটু বাঁকায় দিল। ভাইয়া বুঝাতে পারলাম কিনা? তার মানে তোমরাই বলো ভ্যাকুয়ামের চেয়ে তার বেন্ডিং ক্যাপাবিলিটি বেশি না কম? অবভিয়াসলি বেশি, বিকজ ভ্যাকুয়াম থেকে যেভাবে আসছে তার সেটা পছন্দ হয়নি, সে আরো বাঁকায় নিল, যে তুমি যেমনে আসতেছো তেমন আমার পছন্দ না, আমি আরো বাঁকায় নিলাম। তার মানে পানির, এই যেখানে আমি পানি দিলাম, পানির রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমি কার রেসপেক্টে মেজার করলাম? ভ্যাকুয়ামের রেসপেক্টে। সো আমি এই যে পানির রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ক্যালকুলেশন করলাম, এটাকে আমরা বলবো ইটা। এটা মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার। ইটা অফ ওয়াটার, ইটা অফ ওয়াটার মানে কি? ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এন্ড এটা হচ্ছে অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ঠিক আছে? আচ্ছা আমি যদি কোশ্চেন করতাম এরকম যে ধরো এখানে পানি নাই, একটা বালতি আছে, পানি নাই, আমি রুম থেকে সব বাতাস বের করে নিছি, তার মানে এখানেও ভ্যাকুয়াম, এখানেও ভ্যাকুয়াম, এখানেও ভ্যাকুয়াম, সব জায়গায় ভ্যাকুয়াম, কিচ্ছু নাই। সো ভ্যাকুয়ামের রেসপেক্টে যে ধরো আমি যদি একটা লাইন আমি কনসিডার করিও, এই লাইনের উপরেও ভ্যাকুয়াম, নিচেও ভ্যাকুয়াম। সো দেখো তো আমি আগের দিন কি বলেছিলাম, একই মিডিয়াম দিয়ে লাইট যাওয়ার সময় সে কিন্তু ডিরেকশন চেঞ্জ করে না, তার মানে লাইট যেভাবে আসতেছিল সেভাবেই চলে যাবে। ঠিক আছে? লাইট যেভাবে আসতেছিল সেভাবেই চলে যাবে। সো লাইট যেহেতু যেভাবে আসতেছিল সেভাবেই চলে যাচ্ছে, দ্যাট মিন্স কোনো বেন্ডিং হয় নাই। তোমরা একটু ভাবো, আমি যদি কোশ্চেন করি আচ্ছা আমার রেসপেক্টে আমার ম্যাস কত,
আমার রেসপেক্টে আমার ম্যাস কত, ভালো করে বুঝো এটা। এই কথাটার মিনিং কি? লেটস সে তোমাদের ধরো যে ক্লাস করতেছো তারই চিন্তা করো। জাস্ট আমি একটু বললাম যে ধরো তোমাদের কারো ওয়েট হচ্ছে, ম্যাস হচ্ছে 50 কেজি, তোমাদের হচ্ছে 50। এখন আমি বললাম তোমার রেসপেক্টে আমার ম্যাস কত, ধরো আমার হচ্ছে 100, খেয়াল করে সবাই, তোমার হচ্ছে 50, এই যে তোমার হচ্ছে 50, আমার হচ্ছে 100। এখন আমি যদি বলি আমি তোমার রেসপেক্টে কতটুকু ভারী, তুমি কি বলো? তুমি বলো যে ভাইয়া আপনি আমার রেসপেক্টে, যে তোমার টি দিয়ে তোমার বুঝালাম, এ দিয়ে আমার বুঝালাম, তো তোমার রেসপেক্টে আমি কতটুকু ভারী? টুয়াইস, 2 টাইমস, তাই না? সো আমার ম্যাস হচ্ছে তোমার ডাবল। এটা তুমি কেমনে বের করছো? এটা তুমি বের করছো কিন্তু এরকম, তোমার ম্যাসটাকে নিচে রাখছো, আমার ম্যাসটাকে উপরে রাখছো। সো 100/50 মানে হচ্ছে 2। তাহলে অলওয়েজ মাথায় রাখবা যার রেসপেক্টে সে থাকে নিচে, যার রেসপেক্টে হিসাব করা হয় সে কোথায় থাকে? নিচে। এই যে তোমার রেসপেক্টে আমার ম্যাস, এই জন্য তুমি থাকবা নিচে। আমি যদি বলি আমার রেসপেক্টে তোমার ম্যাস, আমার রেসপেক্টে তোমার ম্যাস মানে আমি থাকবো নিচে, তুমি থাকবা উপরে। তখন বলবা ভাইয়া উপরে 50, নিচে 100, 50/100 মানে হাফ। তো আমার রেসপেক্টে তুমি অর্ধেক, আর তোমার রেসপেক্টে আমি ডাবল। ঠিক আছে? আমাদের কিন্তু রিফ্র্যাক্টিভ ইনডেক্সে একটা ফর্মুলা আসলে শেখা হয়ে গেছে, একটু পরেই লিখবো দেখবা। তাহলে মনে রাখবা যার রেসপেক্টে তাকে কোথায় রাখা হয়? নিচে। যার রেসপেক্টে তাকে রাখা হয় নিচে, লিখে রাখো সব। যার রেসপেক্টে মেজারমেন্ট করা হয় তাকে রাখা হয় নিচে। এখন আমি বললাম আমার রেসপেক্টে আমার ম্যাস কত, আমার রেসপেক্টে আমার ম্যাস, আমার রেসপেক্টে যার রেসপেক্টে তাকে নিচে রাখো আমার ম্যাস, আমার 100 কাটাকাটি গিয়ে কত হবে? 1। তাহলে মনে রাখবা যার রেসপেক্টে তার হচ্ছে 1। তাহলে ভ্যাকুয়ামের রেসপেক্টে ভ্যাকুয়ামের বেন্ডিং ক্যাপাবিলিটি কত? 1। বুঝতে পেরেছি? ভ্যাকুয়ামের রেসপেক্টে ভ্যাকুয়ামের বেন্ডিং ক্যাপাবিলিটি হচ্ছে 1। এই জন্য একটু আগে যে তোমাদের চার্টটা দেখালাম সেখানে কিন্তু লেখা দেখছো ভ্যাকুয়ামের জন্য 1। আমি কি বোঝাতে পারলাম? তাহলে একটু সামারি করি। অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইনডেক্স হচ্ছে কিচ্ছু নাই, কিচ্ছু নাই মানে ভ্যাকুয়াম, তার রেসপেক্টে আমি রিফ্র্যাক্টিভ ইনডেক্স ক্যালকুলেশন করব উইথ রেসপেক্ট টু ভ্যাকুয়াম। কিচ্ছু নাই তার রেসপেক্টে। এখন কিছুই নাই তার রেসপেক্টে রিফ্র্যাক্টিভ ইনডেক্স ক্যালকুলেশন করলাম। লেটস সে কিছুই নাই তার রেসপেক্টে পানির রিফ্র্যাক্টিভ ইনডেক্স ক্যালকুলেশন করলাম, তখন বলবো ইটা অফ ডব্লিউ। কিছু নাই তার রেসপেক্টে ডায়মন্ডের রিফ্র্যাক্টিভ ইনডেক্স, সেটাকে আমরা লিখবো ইটা অফ ডায়মন্ড। কিছু নাই তার রেসপেক্টে মনে করো গ্লাসের, এটাকে আমরা লিখবো ইটা অফ গ্লাস। এই যে তোমাদের মাত্র লিখাই দিলাম না বইয়ের যে চার্টটা, বইয়ের চার্টে তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে ভাইয়া আমরা একটু আগে পড়েছি ইটা অফ ডায়মন্ড, ইটা অফ ডায়মন্ড হচ্ছে 2.42, ইটা অফ গ্লাস হচ্ছে, এগুলো একটু মুখস্থ রেখো, 1.52, ইটা অফ ওয়াটার হচ্ছে 1.33। ঠিক আছে? ইটা অফ ভ্যাকুয়াম সেটা কি ছিল? ইটা অফ ভ্যাকুয়াম ছিল 1। কেন? বিকজ ভ্যাকুয়ামের রেসপেক্টে ভ্যাকুয়াম, বিকজ অ্যাবসলিউট মানেই হচ্ছে উইথ রেসপেক্ট টু ভ্যাকুয়াম, আর ভ্যাকুয়ামের রেসপেক্টে ভ্যাকুয়ামের হচ্ছে 1। ইটা অফ গ্লাস মানে কি? এটাও উইথ রেসপেক্ট টু ভ্যাকুয়াম, এটাও উইথ রেসপেক্ট টু ভ্যাকুয়াম, এটাও উইথ রেসপেক্ট টু ভ্যাকুয়াম। বাট ভ্যাকুয়ামের রেসপেক্টে এদের একটা রিফ্র্যাক্টিভ ইনডেক্স আছে বা এদের একটা বেন্ডিং ক্যাপাবিলিটি আছে। যেমন ভ্যাকুয়ামের 2.42 টাইমস বেন্ডিং ক্যাপাবিলিটি হচ্ছে ডায়মন্ডের, তাই না? আচ্ছা, তাহলে লিখে রাখো অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইনডেক্সের ভ্যালু, অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইনডেক্সের ভ্যালু should be greater than or equal 1. equal 1 কখন হয়? যখন সেটা ভ্যাকুয়াম নিজেই হয়, আর অন্য সব কেসে সেটা 1 এর থেকে বড়। দেখি কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। ওয়ালাইকুম সালাম সবাইকে।
সবাই ক্লিয়ার তো? ইটার ভ্যালু গ্রেটার দ্যান অর ইকুয়াল 1. রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে উইথ রেসপেক্ট টু সাম মিডিয়াম আদার দেন ভ্যাকুয়াম। সো এটা হচ্ছে উইথ রেসপেক্ট টু any medium. Any medium but vacuum না, ভ্যাকুয়াম ছাড়া। তাহলে ভ্যাকুয়াম ছাড়া অন্য কোনো মিডিয়ামের রেসপেক্টে যখন তুমি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ক্যালকুলেশন করো সেটাকে বলবা রিলেটিভ। ওই যে তোমাদের বললাম রিলেটিভ কি, আমি নিজেকে মেজার করতে পারি যে হ্যাঁ আমি কি ওর চেয়ে মোটা না চিকন। সো আমার পাশে একটা মানুষ আছে কম্পেয়ার করার জন্য, ঠিক তেমন একটা মিডিয়াম আছে যার রেসপেক্টে আমি বেন্ডিং ক্যাপাবিলিটি মেজার করতে পারবো, তখন আমরা বলবো সেটাকে রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স লাইক আমি তোমাদের এই যে মাত্র দেখালাম, একটু খেয়াল করো ভাইয়া মাত্র কি দেখালাম। এই যে অ্যাবসলিউট যখন দেখাইছি বলছি চারপাশে কিছু নাই, চারপাশে কিছু নাই, এই যে বাতাস না ধরো চারপাশে কিছু নাই, সেখান থেকে ভ্যাকুয়াম থেকে লাইট আসলো, আসলে এখানে আমি একটা নরমাল টানবো, লাইট একটু বেন্ড করে এইদিকে চলে আসলো। সো লাইটের যাওয়ার কথা এইদিকে, সেদিকে না গিয়ে সে একটু বেন্ড করলো, এই যে বেন্ড করলো, ঠিক আছে। এখন এটা বলতাম ভ্যাকুয়াম। ধরো এখানে কি রাখলাম, ধরো এখানে রাখলাম গ্লাস, লেটস সে এটা হচ্ছে গ্লাস। তখন আমরা বলবো কি থেকে আসছি বলতো, ভ্যাকুয়াম থেকে গ্লাসে। এই জন্য আমরা বলবো সো বেন্ডিং ক্যাপাবিলিটি উইল বি মেজার্ড বাই ইটা অফ জি, গ্লাস। ঠিক আছে, বড় হাতে জি দাও ছোট হাতে জি দাও, ডাজন্ট ম্যাটার। আর তুমি মিডিয়ামের নাম একদম ডিটেইল লিখে দাও, তাও সমস্যা নেই। এখন খেয়াল করো, এখন আমি বললাম তুমি ভ্যাকুয়াম থেকে আসো নাই, একটু দেখো ভ্যাকুয়াম মানে কি, নাই মানে কি জিরো। সো এখানে অ্যাকচুয়ালি একটা জিরো চিন্তা করতে পারো, কিন্তু এই যে জিরো থেকে গ্লাসে আসছো, এটা লেখা হয় না, হ্যাঁ জিরোটা লেখা হয় না। তোমরা চিন্তা করতে পারো যে ভাইয়া ইটা অফ জি, তাহলে এটা কোথা থেকে আসছে, এটা জিরো থেকে আসছে। এই জিরোটা না লিখে আমরা জাস্ট এইভাবে লিখি, জিরোটা লেখা হয় না। সো আমরা কিন্তু কল্পনা করতে পারি যেখানে একটা জিরো আছে, ঠিক আছে। যেখান থেকে আসলো সেই মিডিয়ামটা এই উপরে লিখবা, যেখানে আসলো সেই মিডিয়ামটা নিচে লিখবা। সেটা হচ্ছে জিরো মিডিয়াম আর ভ্যাকুয়াম থেকে আসে, এই জন্য জিরো, জিরোটা লেখা হয় না, ঠিক আছে। কিন্তু এইবার আমি একটা কাজ করলাম, আমি পানি থেকে কাঁচের মধ্যে আলো ফেলবো। পানি থেকে কাঁচের মধ্যে কেমনে আলো ফেলবা, ধরো তুমি পানির মধ্যে গেলা, পানির মধ্যে একটা কাঁচের বক্স নিয়ে গেলা, সেখানে বসে লাইট ফেললা, হ্যাঁ হইতেই পারে। সো পানি থেকে লাইট গুলা কাঁচের বক্সে যাবে। তো পানি থেকে কাঁচের মধ্যে আলো ফেললাম, তখন কি হবে, তখন দেখো তখন কিন্তু এইবার বেন্ডিং ক্যাপাবিলিটি কার রেসপেক্টে, এইবার আমি ক্যালকুলেশন করব গ্লাস ওয়াটারের রেসপেক্টে কত বেশি বেন্ড করতে পারে। সো এইবার আমরা এটাকে কি লিখবো জানো, এটাকে আমরা লিখবো এরকম, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস উইথ রেসপেক্ট টু ওয়াটার। সো যার রেসপেক্টে তাকে এই যে উপরে লিখতে হয়, লিখে দিচ্ছি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস with respect to water. ঠিক আছে। সো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস উইথ রেসপেক্ট টু ওয়াটার, এটা এইভাবে লেখে। তাহলে মনে রাখবা অলওয়েজ এখানে যেটা থাকবে সেখান থেকে আসতেছে লাইট, সো এটার রেসপেক্টে যেখানে আসলো সেটা কতটুকু বেন্ড করবে সেটা আমি ক্যালকুলেশন করব। সো গ্লাস কতটুকু বেন্ড করবে সেটা ক্যালকুলেশন করব। সো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস উইথ রেসপেক্ট টু ওয়াটার। তাহলে যদি ভাই এইভাবে লিখি এইটা বি, তাহলে কি বুঝবা, এইটা বি মানে হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ বি উইথ রেসপেক্ট টু এ।
দ্যাট মিন্স এ থেকে যদি লাইট বি তে আসে তখন বি তাকে কতটুকু বেন্ড করবে, এ মিডিয়াম থেকে যদি বি মিডিয়ামে আসে, ঠিক আছে? লেটস সে এ হচ্ছে এয়ার, বি হচ্ছে বেনজিন। বেনজিন চেনো তো সবাই। সো এয়ার থেকে বেনজিনে যদি আসে, পুরনো বইয়ে একটা অঙ্ক আছে বেনজিন নিয়ে। সবাই কি আমার কথা ক্লিয়ার? তাহলে রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইনডেক্স হচ্ছে একজনের রেসপেক্টে মানে হচ্ছে কোন একটা সার্টেন মিডিয়াম, ধরো এ এর রেসপেক্টে বি এর রিফ্র্যাক্টিভ ইনডেক্স। এখন দেখো আমরা কিন্তু ফর্মুলা অলরেডি শিখে গেছি, যার রেসপেক্টে তাকে কোথায় রাখতে হয়, নিচে রাখতে হয়। যেমন দেখো আমি বললাম আমার ম্যাস 100 কেজি। আচ্ছা আমার ম্যাস যখন 100 কেজি ক্যালকুলেশন করছি তখন কি আমার কোনো মানে রেফারেন্স ছিল? এখানে অ্যাকচুয়ালি ছিল, যে কোনো মেজারমেন্টের জন্য রেফারেন্স লাগে, আমরা একটা বাটখারা নিয়ে চিন্তা করি, ধরো ওগুলা কিছু নাই, জাস্ট আমি একটা ওয়েট মেশিনে দাঁড়ালাম, 100 কেজি দেখা যাচ্ছে, ঠিক আছে? সো 100 কেজি দেখে বোঝার কোনো উপায় নাই আমি মোটা না চিকন। এখন তোমার রেসপেক্টে কিন্তু আমি মোটা, বিকজ তোমার ম্যাস হচ্ছে 50, আমার হচ্ছে 100। সো যার রেসপেক্টে তাকে কোথায় রাখতে বলছি, নিচে। এখানে কার রেসপেক্টে? ওয়াটারের। তাহলে ওয়াটারের রেসপেক্টে গ্লাসের রিফ্র্যাক্টিভ ইনডেক্স, এটা ফর্মুলা হবে যার রেসপেক্টে তার রিফ্র্যাক্টিভ ইনডেক্স রাখবা নিচে, আর যার রিফ্র্যাক্টিভ ইনডেক্স তাকে রাখবা উপরে। খেয়াল করো, তাহলে আমি কি বলতে পারি রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইনডেক্স ইজ দ্য রেশিও অফ টু অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইনডেক্স। দুইটা অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইনডেক্সের রেশিও হচ্ছে রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইনডেক্স। হোপফুলি সবার কাছে ক্লিয়ার। তাহলে আমি যদি বলি, তাহলে একটা ফর্মুলা আমাদের শেখা হয়ে গেল আসলে, এবং এই ফর্মুলা ম্যাক্সিমাম ম্যাথে আমাদের ইউজ করতে হয়। তাহলে দেখো আমি যদি তোমাদেরকে বলি এ ইটা বি, এটার মিনিং কি? এ ইটা বি মানে হচ্ছে ভাইয়া এ এর রেসপেক্টে বি এর রিফ্র্যাক্টিভ ইনডেক্স। এন্ড আমরা মাত্রই শিখে আসলাম যার রেসপেক্টে তাকে কোথায় রাখা হয়, নিচে। সো এ এর রিফ্র্যাক্টিভ ইনডেক্স রাখবা নিচে, এ এর নিজের, যেটা নিজের মানে কি অ্যাবসলিউট যেটা, আর বি এর তাকে রাখবা উপরে, ঠিক আছে? এ ইটা বি ইকুয়াল টু ইটা বি ডিভাইড বাই ইটা এ। ঠিক আছে, সবাই ক্লিয়ার? সো রিফ্র্যাক্টিভ ইনডেক্স আমরা একজনের রেসপেক্টে একজনের ক্যালকুলেশন করতে পারি, যেটাকে আমরা বলি রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইনডেক্স। and relative refractive index is the ratio of two refractive index। কোনটাকে নিচে রাখবো? যার রেসপেক্টে ক্যালকুলেশন করছি সে নিচে থাকবে, আর যারটা ক্যালকুলেশন করছি সে উপরে থাকবে। এটা লিখে রাখো, কাজে লাগবে। এখন যদি তোমাকে কোয়েশ্চেন করা হয়, দেখো তোমরা নিজেরাই পারবা। কোয়েশ্চেন করলাম, একটা ম্যাথ দেই, বললাম ওয়াটারের রেসপেক্টে ডায়মন্ডের রিফ্র্যাক্টিভ ইনডেক্স বের করো। ওয়াটারের রেসপেক্টে ডায়মন্ডের বললাম, খেয়াল করো কার রেসপেক্টে বললাম, ওয়াটারের রেসপেক্টে ডায়মন্ড। সো ওয়াটারের রেসপেক্টে ডায়মন্ড মানে হচ্ছে রিলেটিভ, বিকজ একটা মিডিয়ামের রেসপেক্টে বলছি ওয়াটার। ওয়াটারের রেসপেক্টে রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ ডায়মন্ড, এটার ফর্মুলা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ ডায়মন্ড ডিভাইড বাই রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ ওয়াটার। ঠিক আছে? যার রেসপেক্টে তাকে নিচে রাখবা। তাহলে তোমরা কিন্তু একটু আগে ওই যে চার্টে পড়লাম, ডায়মন্ডের রিফ্র্যাক্টিভ ইনডেক্স কত? 2.42 ডিভাইড বাই ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইনডেক্স কত? 1.33। ডিভাইড করো, অ্যান্সার পেয়ে যাবো। ঠিক আছে? ওকে, সো আমি যদি এখন কোয়েশ্চেন করি ডায়মন্ডের রেসপেক্টে ওয়াটার, ডায়মন্ডের রেসপেক্টে, ধরো ডায়মন্ডের রেসপেক্টে বললাম গ্লাস,
যার রেসপেক্টে তাকে কোথায় রাখবা, নিচে রাখবা, ইটা ডি, আর উপরে হবে ইটা জি। ইটা জি মাত্রই পড়লাম 1.33, সরি 1.52 গ্লাসের জন্য, আর ডায়মন্ডের জন্য 2.42। এটা কি হবে ক্যালকুলেটরে দেখি। এটা আসবে 0.628। সো দেখো এটা কিন্তু 0.628, তার মানে এটা কিন্তু লেস দ্যান 1 আসতে পারে। তাহলে মনে রাখবা রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইনডেক্সের ভ্যালু কি হতে পারে, 0 চেয়ে বড় যে কোনো কিছু হতে পারে, গ্রেটার দ্যান অর মানে গ্রেটার দ্যান 0, ইকুয়াল কিন্তু না, 0 কখনো হবে না, বিকজ দুইটার ইনডেক্সের ভ্যালু রেশিও কখনো 0 হবে না। ইটার ভ্যালু 0 থেকে বড়। বুঝাতে পারলাম? সো ইটার ভ্যালু হচ্ছে 0 থেকে বড়। কোন ইটার ভ্যালু? রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইনডেক্সের ভ্যালু। তোমরা চাইলে একটু লিখে রাখতে পারো, এটা হচ্ছে অ্যাবসলিউটের, আচ্ছা আমি তো লিখিয়ে দিছি উপরে, এটা হচ্ছে অ্যাবসলিউটের জন্য আর এটা হচ্ছে রিলেটিভের জন্য। হোপফুলি সবাই ক্লিয়ার। আচ্ছা, এখান থেকে আরেকটা ফর্মুলা বলে ফেলি, সেটা হচ্ছে আমি যদি তোমাকে কোশ্চেন করি এ ইটা বি কি হবে, এ ইটা বি, তোমরা বলবা ভাইয়া এর রেসপেক্টে, এই যে যার কাছ থেকে আসছো তার রেসপেক্টে, তাহলে যার রেসপেক্টে যে উপরে যে আছে তাকে নিচে পাঠিয়ে দাও, নিচে যে আছে তাকে উপরে পাঠিয়ে দাও। আচ্ছা আমি যদি কোশ্চেন করি উল্টা, বি ইটা এ, বি ইটা এ হলে যার রেসপেক্টে সে নিচে, আর নিচেরটা চলে যাবে উপরে। সো দেখো এইটা অ্যাকচুয়ালি এইটার উল্টা, তাহলে আমি বলতে পারি ও অ্যাকচুয়ালি ওর উল্টা। তাহলে আরেকটা ছোট্ট ফর্মুলা, সেটা হচ্ছে এ ইটা বি ইকুয়াল টু 1 ডিভাইড বাই বি ইটা এ, বিকজ এটার উল্টা হচ্ছে এটা। অঙ্কের প্রথম দিকে একদম কমন ক্যালকুলেশনের জন্য এই অঙ্ক, এই ফর্মুলাগুলো লাগে। ম্যাক্সিমাম কোশ্চেনই তোমার যেটা দরকার সেটা না দিয়ে উল্টাটা দিবে, তোমাকে সেটাকে আবার উল্টা করে নিয়ে তারপর ম্যাথ করতে হবে, অথবা যেটা দরকার সেটা না দিয়ে এটা দিবে, আরেকটা দিবেই না, একটু ঘুরে পেঁচায় দিবে, এখান থেকে তুমি বের করবে। সো ফর্মুলাগুলো লিখে রাখো, অঙ্ক খুব সহজ, অঙ্ক নিয়ে অত বেশি মাথা ব্যথার কিছু নাই। কারো কোনো কোয়েশ্চেন? নাই, ঠিক আছে, তাহলে আমরা চলে যাব হচ্ছে এর পরের ফরম্যাটে। সো আমরা রিফ্র্যাক্টিভ ইনডেক্সের ব্যাপারটা বুঝতে পারলাম। সো রিফ্র্যাক্টিভ ইনডেক্স কি? রিফ্র্যাক্টিভ ইনডেক্স হচ্ছে সোজা বাংলায় বেন্ডিং ক্যাপাবিলিটি। সো একটা জিনিস একটা জিনিসের রেসপেক্টে কতটুকু বেন্ডেড, কতটুকু বাঁকা, সেটা বোঝার জন্য আমরা অ্যাঙ্গেল ইউজ করি, তাই না? অ্যাঙ্গেল ইউজ করি। তো এখন লাইক আমরা কোন একটা মিডিয়াম থেকে, লেটস সে এরকম, এই একটা মিডিয়াম, মিডিয়ামটার নাম ধরলাম ধরো এ, ঠিক আছে, আর আরেকটা মিডিয়াম সেটার নাম ধরলাম বি। সো ফ্রম এ আমরা একটা লাইট ফেলবো বি এর উপর, এই যে লাইট ফেললাম। সো লাইট যেখানে ফেললাম এটা হচ্ছে ইনসিডেন্ট পয়েন্ট, এখানে তোমরা একটা নরমাল টানো,
আছে? সব অঙ্কের জন্যই আমাদের কমন ফিগার। লাইট আসলো, এসে সে লাইটটা কোন দিকে যেতে চাইবে? লাইটটা হচ্ছে, লাইটের ধর্ম হচ্ছে সোজা চলে যাওয়া। সোজা চলে যাওয়া আসলে কিন্তু ধর্ম, এটা বলা ঠিক না। কেন? কারণ হচ্ছে লাইট সোজা যেতে চায় মানে কি, ওই যে সেই ফার্মাটের প্রিন্সিপাল, কম টাইম লাগাতে চায়। তো লাইট এরকম এসে সোজা চলে যাওয়ার কথা, আমাদের কমন সেন্স বলে হ্যাঁ সোজাই তো যাওয়ার কথা, সোজা গেলেই সবচেয়ে কম সময় লাগবে। কিন্তু লাইটটা এরকম সোজা না গিয়ে সে কি করবে? সে একটু সরে যাবে, বিকজ একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়াম এসে আসলো। সো এমন যদি হয়, ধরো বি হচ্ছে একটু ঘন, তাহলে আমি একটু লিখে রাখি বি হচ্ছে একটু ডেন্স, অপটিক্যাল ডেন্সিটি বেশি। ঠিক আছে, এটা হচ্ছে ডেন্স, আর এটা হচ্ছে রেয়ার। এখন এই মিডিয়ামে যখন লাইট আসবে তখন কি করবে? এই ডেন্স মিডিয়ামটা লাইটের রেকে একটু চাপায় দিবে, এই যে এখানে চলে আসলো লাইটের রে। সেটা হচ্ছে আমাদের রিফ্র্যাক্টেড রে, এটা হচ্ছে ইনসিডেন্ট রে। এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল আই, ইনসিডেন্ট অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল। এখন তোমরা আমাকে বলো, কার ইটা বেশি? ডেন্সিটি যার বেশি তার, তাই কি না? ডেন্সিটি যার বেশি তার ইটা বেশি। তাহলে আমি যদি তোমাদেরকে বলি ইটা বি, খেয়াল করো সবাই, ইটা বিটা বেশি, ইটা এটা কম। ঠিক আছে, তাহলে আমি এইভাবে লিখলাম, বড়টা ডিভাইড বাই ছোটটা। সো উপরে লিখলাম বড়টা, নিচে লিখলাম ছোটটা। ঠিক আছে, বড়টা উপরে, ছোটটা নিচে। তোমরা ভাইয়াকে বলো তো, অ্যাঙ্গেল দুইটার মধ্যে কে বড়? আই বড় আর ছোট। তাহলে এই জিনিসটা মানে একটা প্রপোর্শনাল একটা রিলেশনে হয়, যে হ্যাঁ যার ডেন্সিটি যত বেশি সে তত বেশি বাঁকায়। সো এই যে বাঁকানোর অ্যাবিলিটি, মানে বেন্ডিং ক্যাপাবিলিটি, এটা কিন্তু তার অপটিক্যাল ডেন্সিটির সাথে প্রপোর্শনালি রিলেটেড। সো প্রপোর্শনালি রিলেটেড মানে হচ্ছে যেই রেশিওতে অপটিক্যাল ডেন্সিটি অর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ভ্যারি করবে, সেই রেশিওতে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল ভ্যারি করবে। মানে আমি আরেকটু সহজ বাংলায় বলি, সেটা হচ্ছে এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যেই রেশিওতে চেঞ্জ হবে, যেমন এটা যদি আরো বেশি ডেন্স হইতো তাহলে এটা দেখা যেত আরো বেশি চেপে যাইতো, আরো বেশি চেপে গেলে আর এর ভ্যালু আরো কম হইতো। সো অ্যাঙ্গেল কত বেশি, মানে এই যে দেখো এই যে লাইটটা আসলো, আসার পর কত বেশি বাঁকবে সেটা আসলে ইটার উপর ডিপেন্ডেন্ট। সো আমি বলতেই পারি যে ইটার রেশিওর উপর ডিপেন্ড করবে অ্যাঙ্গেলের রেশিও। তাহলে দেখো এটার ইটা বেশি, এটার ইটা কম। অ্যাঙ্গেল কোনটা বেশি? এটা কিন্তু একটু উল্টা, খেয়াল করবা। অ্যাঙ্গেল কিন্তু উপরেরটার বেশি, নিচেরটার কম। তাহলে আমরা লিখব উপরে আই, নিচে আর। ঠিক আছে, এখন শুধু অ্যাঙ্গেল কি কিছু মিন করে? শুধু অ্যাঙ্গেল কিছুই মিন করে না, তাই না? অ্যাঙ্গেলকে যদি কিছু মিন করাতে হয় তাহলে অ্যাঙ্গেলের সামনে একটা অপারেটর দিতে হয়। অপারেটর ছাড়া আমাদের অ্যাঙ্গেলের কোনো মিনিং নেই। ঠিক আছে, সো অপারেটর দিতে হয়। এখন এখানে আমাদের ট্রিগোনোমেট্রিক আর অ্যাঙ্গেল মডিফাইং অপারেটর কয়টা? বেসিক অপারেটর দুইটা, সাইন আর কস। তোমাদের আগেও বলছি অনেকবার, সাইন আর কস হচ্ছে বেসিক অপারেটর। সো বেসিক অপারেটর দুইটা, দুইটা অপারেটরের মধ্যে দুই ধরনের কাজ। সাইন কি করে? অ্যাঙ্গেল বাড়লে বাড়ায়, কস হচ্ছে অ্যাঙ্গেল বাড়লে কমায়। ওকে, সো আমার এখানে বড় অ্যাঙ্গেল বা বড় ভ্যালুটা উপরে রাখা দরকার, এই জন্য বড় অ্যাঙ্গেলের সাথে সাইন ইউজ করলাম, ছোট অ্যাঙ্গেলের সাথেও সাইন ইউজ করলাম। আমি আবার বলি, সাইন কেন ইউজ করলাম? বিকজ আমি চাই উপরে বেশি থাকুক, নিচে কম থাকুক। এই যে ইটা বি বেশি, ইটা এ কম। যার ডেন্সিটি বেশি তার ইটা বেশি। ঠিক আছে, ইটা যার বেশি তার ডেন্সিটি বেশি, ক্লাসের শুরুতেই বলে আসি, ওই জন্য বলছিলাম ওই পার্টটা খুব ইম্পর্টেন্ট। তো এখন খেয়াল করো, ইটা বি ইজ গ্রেটার দেন ইটা এ। তাহলে ইটা বি যখন বড়, আমি চাই তাহলে আমাদের যে ফ্র্যাকশনের নিউমারেটর বড় হোক, ডিনোমিনেটর ছোট হোক। এখন আমি যদি এখানে সাইন না বসিয়ে কস বসাইতাম, তোমরা একটু খেয়াল করো, আমি যদি কস বসাইতাম, কস কিন্তু একটা মারাত্মক প্রবলেম করবে।
কি প্রবলেম করবে? যেমন ধরো উপরে i এর ভ্যালু 60, লেটস সে i এর ভ্যালু 60 আর r এর ভ্যালু হচ্ছে 30 ধরে নাও, ঠিক আছে? i এর ভ্যালু 60, r এর ভ্যালু 30। এখন দেখো তাহলে cos 60 ডিগ্রির ভ্যালু কিন্তু উপরে হইতো হাফ মানে 0.5, আর এর ভ্যালু 30 হলে cos 30 এর ভ্যালু কিন্তু 0.√3/2, √3/2 মানে হচ্ছে 0.87। ঠিক আছে? তাহলে দেখো আমি চাইছি উপরে বড় নিচে ছোট, এটা তো উপরে ছোট নিচে বড় হয়ে গেল, 0.5 ছোট না 50 আর এটা হচ্ছে 27 মানে 50 আর 87 পয়েন্টের পর, হ্যাঁ পয়েন্টের পর 50। সো দেখো এটা কিন্তু কম এটা কিন্তু বেশি, তার মানে এখানে cos ইউজ করা লজিক্যাল না, cos ইউজ করা লজিক্যাল না। তাহলে এটা কি ইউজ করা উচিত? আমি উপরে বড় চাচ্ছি এই জন্য sin ইউজ করা উচিত। এখানেও আমরা sin ইউজ করব। এই যে ফর্মুলাটা লিখলাম এটা একটা বিখ্যাত বিজ্ঞানীর নাম স্নেলের নাম অনুসারে এটাকে বলে স্নেলের সূত্র। আমি এখনই স্নেলের ফর্মুলা স্নেলের নাম লিখছি না, একটু পরে লিখি, আগে আমরা নিজেরাই বুঝতেছি এটা স্নেল ডাকার দরকার নেই। ঠিক আছে? তোমাদের বইয়ের এই চ্যাপ্টারে ফার্স্ট পার্টে শুধু আমাদের স্নেল নিয়েই কাজ করব। এই হচ্ছে সেই ফর্মুলা, খুব বেশি ডিফিকাল্ট। ওকে, and eta b by eta a কি? eta b by eta a হচ্ছে a eta b। এটা কিন্তু আমরা অলরেডি জানি, মাত্রই শিখে আসছি। যার রেসপেক্টে সে নিচে, যারটা সে থাকবে উপরে। এটা b equal to eta b divide by eta a, এটা কিন্তু আমরা জানি। সো এটা b equal to sin i divide by sin r, এটাই হচ্ছে আমাদের সেই যে স্নেলের সূত্র। স্নেলের সূত্র, স্নেল বিজ্ঞানী, জার্মান বিজ্ঞানী স্নেল, সে বলতো বা সে একটা থিওরি দিয়ে গেছে যেটা হচ্ছে যে লাইট যদি একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যায়, তাহলে যে মিডিয়াম থেকে লাইট যাচ্ছে তার রেসপেক্টে যে মিডিয়ামে লাইট যাচ্ছে তার রিফ্র্যাক্টিভ ইনডেক্স হবে ইনসিডেন্ট অ্যাঙ্গেলের সাইন আর রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেলের সাইনের রেশিওর সমান। এই হচ্ছে ফর্মুলা, এন্ড এটা খুব মুখস্থ করার কোনো দরকার নেই, আমরা ইজিলি বুঝতে পারি। ঠিক আছে? এই ফর্মুলা হঠাৎ করে কোত্থেকে আসলো? জাস্ট সব লজিক্যাল, যা যা বললাম কার রেসপেক্টে কি, কোনটা বড় কোনটা ছোট, সব ব্যাখ্যা করে করে আসছি। হোপফুলি তোমাদের কোনো প্রবলেম নেই। ঠিক আছে? তাহলে খেয়াল করো আমি কি করতেছি, উপরে বেশি রাখতেছি নিচে কম। মনে রাখবা কিভাবে জানো? খালি ইটাটা উল্টা, হ্যাঁ আমি আরো সামনে আরো কিছু ফর্মুলা লিখবো। ইটাটা উল্টা মানে উপরে এ, উপরটা চলে গেছে নিচে। আচ্ছা লাস্টে বলি ওগুলা, আগে বুঝাইনি। সবগুলা শেষ হোক তারপর বলি। আচ্ছা এবার বলো তো, এবার বাতাস না, ধরো এ মিডিয়াম আর বি মিডিয়াম। আমি কি বলছি? বি হচ্ছে অপটিক্যালি ডেন্সার, সো এটা একটু ঘন, এটা হচ্ছে হালকা। ঠিক আছে? এটা হচ্ছে ঘন, এটা হচ্ছে হালকা, রেয়ার মিডিয়াম বলে। হ্যাঁ, এখন দেখো হালকা মিডিয়ামে লাইটের যে ভেলোসিটি আর ঘন মিডিয়ামে লাইটের যে ডেন্সিটি সমান না। এই যে তোমাদের বারবার বলি, আমরা বাতাসে যত জোরে হাঁটতে পারি পানির মধ্যে তত জোরে হাঁটতে পারবো না, বিকজ পানি হচ্ছে তার ডেন্সিটি বেশি, ওখানে অত বেশি স্পিডে চলা যায় না। তার মানে আমি বলতে পারি লাইটের ভেলোসিটি এই মিডিয়ামে যদি সি এ হয়, লাইটের ভেলোসিটিকে আমরা সি দিয়ে ডিনোট করি, সি এ, আর এই মিডিয়ামে যদি সি বি হয়, কোনটা বড়? অবশ্যই হালকাটাই। তাহলে দেখো আমি উপরে কি রাখতেছি? বড়, তাহলে উপরে রাখবো বড় মানে হচ্ছে সি এ, নিচে রাখবো ছোট, দ্যাট মিন্স সি বি। ঠিক আছে? তাহলে আমি এখানে লিখতে পারি সি এ ডিভাইড বাই সি বি।
চারটা ফর্মুলা হয়ে গেল। লাইট কি? লাইট হচ্ছে এক ধরনের ওয়েভ। ওয়েভের জন্য কিন্তু আমরা একটা ফর্মুলা জানি। ওয়েভের জন্য ফর্মুলা হচ্ছে v ইকুয়াল টু f ল্যামডা। ঠিক আছে? সো আমরা সেই যে ওয়েভের চ্যাপ্টারে পড়ে আসছি, সোর্স ফিক্স থাকলে ফ্রিকোয়েন্সি ফিক্স। সো একই সোর্সের লাইট, লেটস সে আমার টর্চ থেকে লাইট ফেলতেছি, সো সোর্স ফিক্সড, তার মানে এই পুরো লাইটের ফ্রিকোয়েন্সি ফিক্সড। সো ফ্রিকোয়েন্সি যদি ফিক্স থাকে, দ্যাট মিন্স ফ্রিকোয়েন্সি যদি কনস্ট্যান্ট হয়, তাহলে আমি বলতে পারি v proportional to lambda. So velocity is dependent on lambda. Okay, so আমি বলতে পারি যদি CA ডিভাইড বাই CB এই দুইটা রেশিও হয়, তাহলে আমি বলতে পারি এই মিডিয়ামে লাইটের যে ওয়েভলেন্থ, দ্যাট মিন্স ল্যামডা A ডিভাইড বাই এই মিডিয়ামে লাইটের যে ওয়েভলেন্থ ল্যামডা B, এটার রেশিও সেম ফর্মুলা মেইনটেইন করবে। বা তোমরা যদি না বোঝো আর একটু সহজ করে বলি, ধরো v ইকুয়াল টু কি? f ল্যামডা। তাহলে v ইকুয়াল টু f ল্যামডা হলে লাইটের জন্য কি হবে? লাইটের জন্য আমরা বলবো c ইকুয়াল টু, লাইটের কেসে আমরা ভেলোসিটিকে c দিয়ে ডিনোট করি, c ইকুয়াল টু f ল্যামডা। তাহলে তোমরা এইভাবে বলবা, ভাইয়া ca মানে হচ্ছে a মিডিয়ামে লাইটের ভেলোসিটি। সো a মিডিয়ামে লাইটের ভেলোসিটি হবে ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লাইড বাই a মিডিয়ামে লাইটের ওয়েভলেন্থ। তোমাদের আগের দিন যে ভিডিও দেখাইছিলাম, একবার বলছিলাম, কেউ মিস করছো কিনা, যে দেখো আগে ওয়েভলেন্থ একরকম ছিল, এতটুকু ফাঁকা ফাঁকা ছিল, এখন একটু চেপে গেছে। তোমাদের যে একটা অ্যাপস নামাইতে বলছিলাম, নামাইছো মনে হয়, ওখানে দেখছো যে ওটা হচ্ছে তোমার ওয়েভটা একটু চেপে গেছে, মনে আছে? একটা কম্প্রেশন আর একটা হচ্ছে এক্সপানশনের সামেশন হচ্ছে ওয়েভলেন্থ। সেই যে ওয়েভের চ্যাপ্টারে পড়ছিলাম, একটু মনে রাখতে হবে এগুলো, হ্যাঁ? একদম ভুলে গেলে কিন্তু সায়েন্সে ভালো করা যায় না। f lambda a, সো f lambda a লিখলাম, f into lambda a, এটা হচ্ছে a মিডিয়ামে। b মিডিয়ামে কি হবে? b মিডিয়ামে হবে ভাইয়া ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লাইড বাই lambda or wavelength in b। ফ্রিকোয়েন্সি কেন সেম? বিকজ সোর্স ফিক্স থাকলে ফ্রিকোয়েন্সি ফিক্সড, সেই যে তোমাদের ওয়েভের চ্যাপ্টারে বুঝাইছি। তাহলে ফ্রিকোয়েন্সি কেটে দাও, ডান। তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলা। তো দেখো এই হচ্ছে আমাদের ফর্মুলা, আমাদের যে কটা ফর্মুলা লাগবে। আরেকটা বলতে পারো, সেটা হচ্ছে a ইটা b কি? 1 বাই b ইটা a, 1 বাই b ইটা a। দেখাইলাম না মাত্র যে এটাকে যদি তুমি a আর b কে যদি তুমি সুইচ করে দাও, এটা 1 বাই হয়ে যাবে। সো এই হচ্ছে আমাদের ফর্মুলা। দেখো ফর্মুলার মধ্যে একটা প্যাটার্ন আছে, প্যাটার্নটা সবাই ফলো করো। a ইটা b, a থেকে লাইট আসছে, এই যে a থেকে, উপরে a নিচে b, তাহলে এতে যে অ্যাঙ্গেল সেটা উপরে, b তে যে অ্যাঙ্গেল, b দেখো b মিডিয়ামে যে অ্যাঙ্গেল সেটা নিচে। উপরে a, তার মানে উপরে হবে a এর ভেলোসিটি, নিচে b, নিচে হবে b এর ভেলোসিটি, মানে উপর নিচ মনটা আমি নিউমারেটর ডিনোমিনেটর বলতেছি, ফ্র্যাকশনে নিউমারেটর আর ডিনোমিনেটর। সো দেখো উপরে আছে a, তাহলে a এর ওয়েভলেন্থ, নিচে আছে b, তাহলে b এর ওয়েভলেন্থ। শুধুমাত্র উল্টা হচ্ছে ইটা। তাহলে মনে রাখবে ইটাই খালি উল্টা, সব সেম। উপরে যে তারটাই উপরে, উপরে যে তারটাই উপরে, উপরে যে তারটাই উপরে। শুধু ইটার কেসে উল্টা, ইটার কেসে হচ্ছে যার রেসপেক্টে সে নিচে থাকে। কারো কোনো কনফিউশন?
কারো কোনো প্রশ্ন আছে কিনা। নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স নিয়ে যতগুলা ফর্মুলা সবগুলা লিখে ফেললাম। এখন আমরা শুধু অঙ্ক করব। আজকের ক্লাসে দুই একটা অঙ্ক দেখাচ্ছি, নেক্সট ক্লাস পুরোটাই অঙ্ক করব এই ফর্মুলাগুলোর উপরে। এই চ্যাপ্টারে দুইটা পোরশন, একটা হচ্ছে এটা আর একটা পোরশন হচ্ছে লেন্সের। কারো কোনো কোয়েশ্চেন নাই? মুছে দিলাম। তো আমি প্রথমে বই থেকে কয়েকটা অঙ্ক করাই, এখানে বইয়ের অঙ্কগুলো মোটামুটি ভালো। তোমরা চলে যাবা হচ্ছে পেজ নাম্বার 247। 247 এখানে তো অ্যাকচুয়ালি কোনো নাম্বার লেখা থাকে না এক্সাম্পল গুলাতে, এই যে 247 এর এই এক্সাম্পলটা। সো পেজ 247 একদম শেষে যে এক্সাম্পলটা আছে। কোশ্চেনে কি লেখা আছে দেখো, a ray of light is incident on a medium of n equal to 1.6। ঠিক আছে, n equal to 1.6, a ray of light is incident on a medium, তার মানে লাইট ইনসিডেন্ট হচ্ছে অন এ মিডিয়াম, একটা মিডিয়ামের উপর, যে মিডিয়ামের n মানে হচ্ছে ইটা হচ্ছে 1.6। দেখো এখানে কি কোনো কার রেসপেক্টে বলা আছে? এখানে এই যে এখানে কিছু লেখা আছে না, এখানেও কিছু লেখা নেই। তার মানে ফর এ সার্টেন মিডিয়াম এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইনডেক্স। দেখে আমরা বুঝতে পারবো যদি এরকম থাকে ইটা জাস্ট ইটা গ্লাস, তাহলে আমরা বুঝবো অ্যাবসলিউট। বাট এখানে যদি ওয়াটার থাকে তখন বুঝবো এটা রিলেটিভ। সো এখানে কিছু নাই, তখনই আমরা বুঝবো এখানে অ্যাকচুয়ালি জিরো, আর জিরো রেসপেক্টে যা সেটা হচ্ছে অ্যাবসলিউট। তো বললো a ray of light is incident on a medium, একটা সার্টেন মিডিয়ামের উপর লাইট পড়লো, যে মিডিয়ামের এটা হচ্ছে 1.6 with an angle of 45 degree, that means 45 degree angle এ তুমি লাইট ফেললা। এটা হচ্ছে 45 ডিগ্রি, ইনসিডেন্ট অ্যাঙ্গেল হচ্ছে 45। লাইট পড়লো। এখন আমাকে বলছে, আচ্ছা ওরা কোশ্চেনে বলছে দেখো ফিগার 9.0.04a। সো আমাদের ফিগার আঁকা আছে একটা, দেখো এই যে এই পেজে একটা ফিগার আছে, এই ফিগারের a। তো আমার আর অত ছবি না আঁকলেও চলবে। এটা হচ্ছে 1.6 আর এখানে আছে 1 এয়ার। দেখো কোশ্চেনের ছবিতে দেয়া আছে এটা হচ্ছে এয়ার আর এটা হচ্ছে একটা ডিফারেন্ট মিডিয়াম। সো একটা মিডিয়াম, ঠিক আছে, এটা হচ্ছে একটা মিডিয়াম, এটা হচ্ছে এয়ার, এয়ার ছাড়া অন্য কিছু। আচ্ছা এখন কোশ্চেন আসতে পারে, এটা একটু বলে ফেলি। সেটা হচ্ছে ভাইয়া আপনি না মাত্রই বললেন এটা হচ্ছে অ্যাবসলিউট, সো এটা তো এয়ার থেকে আসছে। একটু শোনো, ভ্যাকুয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স কত? 1। শুরুতে চারটা দেখাই নিছি। এয়ারের কত বলতে পারবা? এয়ারের হচ্ছে 1.00029। সো 1.00029 এটাকে কি আমরা অলমোস্ট 1 বলতে পারি? পারি। তো এই জন্য এয়ারের রেসপেক্টে যখনই রিফ্র্যাক্টিভ ইনডেক্স বের করা হয় তখন সেটাকে অ্যাবসলিউট ধরে নেওয়া যায়। কেন? বিকজ কিছু নাই, দ্যাট মিন্স ভ্যাকুয়াম, ভ্যাকুয়ামের রেসপেক্টে, আর এটা হচ্ছে এয়ারের রেসপেক্টে। হ্যাঁ, এয়ার, ঠিক আছে, বাতাসের জন্য আর ভ্যাকুয়ামের জন্য দুইটার যেহেতু প্রায় সেম, এই জন্য তোমাদের বইপত্রগুলোতে বা একটু বড় ক্লাসের বইপত্রগুলোতেও লেখাই থাকে যে শুধু এয়ার থাকলে তুমি বুঝবা ভ্যাকুয়াম, ঠিক আছে। বিকজ রিয়েল লাইফে ভ্যাকুয়াম কিন্তু খুব একটা আমরা দেখি না,
কিন্তু ভ্যাকুয়ামটা খুব ইম্পর্টেন্ট, বিকজ দেখো এই যে সূর্য থেকে আমাদের পৃথিবীতে লাইট আসে, সূর্য আর পৃথিবীর মাঝখানে অনেকটা জায়গা হচ্ছে স্পেসে খালি, পুরোপুরি ভ্যাকুয়াম। সো ওখান থেকে লাইট আসার ব্যাপার স্যাপারও আমাদের চিন্তা করতে হয়। আমরা অনেক দূরে কোনো প্ল্যানেটকে দেখতেছি, সেখান থেকে লাইট আসার ব্যাপার স্যাপার সবই হচ্ছে স্পেসের মধ্যে থেকে আসতেছে, মানে ভ্যাকুয়াম থেকে আসতেছে। আমাদের ওগুলো জানতে হয়, ঠিক আছে? এই জন্য ভ্যাকুয়াম ইম্পর্টেন্ট। বাট আমরা চিন্তা করতে পারি আমাদের পৃথিবীতে ভ্যাকুয়াম যদি তুমি এক্সটার্নালি ক্রিয়েট না করো তাহলে পাওয়া খুব ডিফিকাল্ট। এই জন্য আমরা চিন্তা করি যে হ্যাঁ, বাতাসটা কি ভ্যাকুয়াম, বাতাস মানেই খালি, বাংলায় বলে শূন্য, শূন্য মানে কিছু নাই, খালি। তাহলে একটু লিখে রাখতে পারো, এয়ার আর ভ্যাকুয়াম একই কনসিডার করা হয় তোমাদের বইপত্র অথবা তোমাদের টেস্ট পেপারের প্রবলেমগুলো। এখন শোনো, এখন আমার ফিগারে কি দেওয়া আছে, এয়ার থেকে লাইট আসলো অন এনি আদার মিডিয়াম যার ইটা হচ্ছে 1.6 এন্ড আমাকে বলছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট হচ্ছে 45। দেন কোশ্চেনে কি বলছে দেখো তো, with what angle will it enter in the second medium? মানে সেকেন্ড মিডিয়াম মানে কি, সেকেন্ড মিডিয়াম মানে যে ফার্স্ট মিডিয়াম থেকে লাইট এসে সেকেন্ড মিডিয়ামে কত অ্যাঙ্গেলে সে এন্টার করবে, দ্যাট মিন্স সেকেন্ড মিডিয়ামে সে কত অ্যাঙ্গেলে যাবে। সো মাথায় রাখবা, এয়ার এর মানে ইটা ধরে নেওয়া হয় কত, 1.30029 লেখা লাগবে না, জাস্ট 1। সো এয়ার এর ইটা হচ্ছে 1, এই যে এয়ার এর ইটা হচ্ছে 1, এটা হচ্ছে এয়ার এর, এই জন্য আমরা এভাবে লিখতে পারি ইটা এয়ার। এটা ডিফারেন্ট কোন মিডিয়ামের, এই জন্য ইটা এম। তোমাদের বইয়ে 1 2 দিয়ে লেখে, 1 2 দিয়ে লেখার দরকার নেই, কনফিউজিং। সো তোমরা যখন যে মিডিয়াম আসবে, গ্লাস আসলে জি লিখবা, ওয়াটার আসলে ডব্লিউ লিখবা, তাহলে দেখবা কোশ্চেন তোমাদের কাছে ইজি মনে হবে। নাহলে বারবার কোশ্চেনে দাগাইতে হবে কাকে 1 ধরছি কাকে 2 ধরছি, ভুলে যাবে। সো ইটা এ মানে হচ্ছে এয়ারের রিফ্র্যাক্টিভ ইনডেক্স, ইটা এম মানে তো এই মিডিয়াম বলছে, আমরা তো মিডিয়ামের নাম বলে নেই। এখন তোমরা আমাকে বলো কে বেশি ঘন, অবভিয়াসলি 1। ওই যে ইটা দেখে আমরা বুঝবো কে বেশি ঘন, তাই না? যে বেশি ঘন তার ইটা বেশি, ক্লাসের শুরুতে বলে আসে, এই জন্য আমার সব কথা নোট করবা, হ্যাঁ, এগুলো কিন্তু সব রিলেটেড। যে বেশি ঘন তার ইটা বেশি, তাহলে এটা বেশি ঘন, ঘন হলে কি হবে, ঘন হলে লাইটের যেই দিকে যাওয়ার কথা সেই দিকে না গিয়ে লাইট একটু চেপে যাবে, বেন্ড হয়ে গেল। সেই হচ্ছে আমাদের অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটাকে ধরো আর চিন্তা করো, আর এর ভ্যালু তোমাকে বের করতে বলছে যে এই মিডিয়ামে লাইটটা কত অ্যাঙ্গেলে এন্টার করবে। সো এই যে লাইট আসলো, এন্ট্রির সময় কত অ্যাঙ্গেলে এন্টার করবে। সবাই বুঝতে পেরেছি? ওকে, সো একটু আগে যে ফর্মুলা লেখাইছি সেখানে যাও। একটু আগে যে ফর্মুলা লেখাইছি তোমাদের, সেখানে লিখছি এরকম, এ ইটা বি। ছবিটাও একটু মনে করে দেখো, তোমাদের তো আঁকা আছে, তোমাদের আঁকতে হবে না। এটা ছিল এ মিডিয়াম, এটা ছিল বি। এ থেকে যখন লাইট বি তে আসে, এই যে একটু আগে যে ছবিটা দেখাইছি, যদি বি বেশি ঘন হয় তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। তো এটার জন্য আমি কি সূত্র দেখাইছি তোমাদের, এ ইটা বি ইকুয়াল টু ইটা বি ডিভাইড বাই ইটা এ ইকুয়াল টু সাইন আই ডিভাইড বাই সাইন আর। এই যে এইটুকু পার্ট খেয়াল করো সবাই, এই পার্টটুকু হচ্ছে আমাদের ফোকাস। তাহলে আমি কি বলতে পারি এই তিনটাই সমান, তাহলে এই দুইটাও সমান, তাহলে আমি বলতে পারি ইটা বি ডিভাইড বাই ইটা এ ইকুয়াল টু সাইন আই ডিভাইড বাই সাইন আর। ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমি লিখতে পারি ইটা এ মাল্টিপ্লাইড বাই সাইন আই ইটা বি মাল্টিপ্লাইড বাই সাইন আর।
এই পার্টটা লিখে রাখো সবাই। এটাকে বলি কি আমরা জানো? স্নেলের সূত্রের, হ্যাঁ, স্নেলের যে ফর্মুলা, স্নেলের ফর্মুলার জেনারেলাইজড ফর্ম, সিম্পলিফাইড অর জেনারেলাইজড ফর্ম। এন্ড এই যে লাল কালি দিয়ে মার্ক করে দিলাম, এইটা যদি তুমি মনে রাখতে পারো, এই চ্যাপ্টারের অর্ধেক অঙ্ক তোমাদের শেষ, মানে ফার্স্ট হাফ। লেন্সের গুলা ডিফারেন্ট, বাট লেন্সের আগে সব অঙ্ক হচ্ছে এই একটা ফর্মুলা দিয়ে করা যাবে। আর একটু আগে যেটা বললাম, ওই যে সি ল্যামডা, ওগুলো তো মনেই রাখতে পারবে। তাহলে দেখো এই ফর্মুলাটা কেন জেনারেলাইজ, বিকজ নেক্সট ক্লাসে আমি দেখাবো। আমি এখানে মিডিয়াম দেখাইছি দুইটা। তোমরা কেউ সিলেট গেছো? সিলেটে দেখবা 7 লেয়ারের চা পাওয়া যায়। সিলেটে যদি কেউ ঘুরতে যাও, 7 লেয়ারের চা পাওয়া যায়। 7 লেয়ারের চা, এখন 7টা লেয়ার, ওই উপর থেকে যদি লাইট পড়ে তাহলে তো লেয়ার বাই লেয়ার রিফ্রাকশন হবে। সো ওই অঙ্ক যদি তোমাকে করতে দেয়, দিবে না কখনো, 3টা লেয়ারে দিতে পারে। এখানে তো 2টা লেয়ার, এই একটা লেয়ার, এটা একটা মিডিয়াম, এটা একটা মিডিয়াম। সো অনেকগুলো লেয়ার যদি পরপর থাকে, তখন আমরা এই ফর্মুলাগুলো, এটা তো জাস্ট আমরা 2টা মিডিয়ামের জন্য শিখছি, তখন কি করব? তখন কি করব আমি নেক্সট ক্লাসে দেখাবো, নেক্সট আমাদের ঠিক সামনের ক্লাসেই। বাট জাস্ট ওইটা খালি মাথায় রাখো যে হ্যাঁ, অনেকগুলো মিডিয়াম পরপর থাকতে পারে, তখন কি করব? এটা তো জাস্ট 2টা মিডিয়ামের জন্য। এই জন্য স্নেল কি করছে, স্নেলের সূত্রের একটা জেনারেলাইজ একটা ভার্সন দিয়ে দিয়েছে। জেনারেলাইজ ভার্সনটা খুব সহজ, দেখো। যে মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স, সেই মিডিয়ামে যে অ্যাঙ্গেল ক্রিয়েট হলো, সেই অ্যাঙ্গেলের সাইন ইকুয়াল টু আরেকটা মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স ইনটু ওই মিডিয়ামে, যে বি মিডিয়ামে যে অ্যাঙ্গেল ক্রিয়েট হলো, সেই অ্যাঙ্গেলের সাইন। সো মনে রাখবা, ইটা ইনটু যেই মিডিয়ামের ইটা, সেই মিডিয়ামের অ্যাঙ্গেল, ইটা ইনটু যেই মিডিয়ামের ইটা, সেই মিডিয়ামের অ্যাঙ্গেল। তার মানে তুমি চিন্তা করবা মিডিয়াম বাই মিডিয়াম, এই যে এই মিডিয়ামের অ্যাঙ্গেল ইনটু এই মিডিয়ামের ইটা, ইটা মানে রিফ্র্যাক্টিভ ইনডেক্স, এই মিডিয়ামের অ্যাঙ্গেল ইনটু এই মিডিয়ামের ইটা। এখন অ্যাঙ্গেল তো কিছু মিন করে না, বারবারই তোমাদের বুঝাইছি, অ্যাঙ্গেলের সাথে একটা অপারেটর দিতে হয়। সো এই জন্য আমি সাইন দিয়ে দিলাম। সো স্নেলের ফর্মুলার জেনারেলাইজড ভার্সন হচ্ছে যে কোনো একটা মিডিয়ামের ইটা এন্ড সেই মিডিয়ামে যে অ্যাঙ্গেল ফর্ম করলো, সেই অ্যাঙ্গেলের সাইন ইকুয়াল টু এই মিডিয়ামের ইটা ইনটু এই মিডিয়ামের অ্যাঙ্গেলের সাইন। তোমরা সব অঙ্ক, আমি তোমাদের যতগুলো অঙ্ক করাই দিব, সব অঙ্ক এবং যত জায়গায় অঙ্ক আসবে, তোমাদের অঙ্কগুলো দেখবা একটা লাইন গ্যাপ দিয়ে করবে, বাট তোমরা এইভাবে করবে সবকিছু। এটা যে পারে তার আর কিছু জানা লাগে না রিফ্র্যাকশনের অঙ্ক করার জন্য। ঠিক আছে? ক্লিয়ার সবাই? এবার দেখো, তাহলে এটা যদি মনে রাখতে পারো, তাহলে দেখো এই ম্যাথটা খুব সিম্পল। এই ম্যাথটা তোমরা এইভাবে করবে, এরকম যত ম্যাথই আসবে সব ম্যাথ আমরা এইভাবে করবো। তোমরা এই যতটুকু আমি ক্লাসে দেখলাম ততটুকু খালি করবো, তার বেশি করা লাগবে না, আমি করাই দিব। তো তোমার এই অ্যাঙ্গেলটা জানতে যাচ্ছে আর, তুমি কি করবা, এই মিডিয়ামের, এই যে দেখো এই মিডিয়ামের ইটা, ইটা মানে হচ্ছে 1 ইনটু এই মিডিয়ামে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করলা সেটার সাইন, এটা কত, 45, সাইন 45 ইকুয়াল টু এই মিডিয়ামের, এই যে এখন আমি এই মিডিয়ামে চলে আসলাম, এই মিডিয়ামের ইটা ইনটু এই মিডিয়ামে যে অ্যাঙ্গেল পেলাম, সেই অ্যাঙ্গেলের সাইন, তাহলে সাইন আর। বুঝতে পারলাম? এখন আমাদের আর এর ভ্যালু বের করতে হবে। আর এর ভ্যালু কিভাবে বের করবা, এই যে সাইন আর ইকুয়াল টু সাইন 45 মানে হচ্ছে 1/√2, অথবা মানে সাইন 45 এর ভ্যালু মনে না রাখতে পারলেও সমস্যা নাই, ক্যালকুলেটর তো আছেই।
sin 45 তার নিচে চলে আসবে 1.6। ক্যালকুলেটর ডিভাইড করে দেখো কত আসে। 45 0.4419। আর এখানে হচ্ছে sin r। therefore r equal to কি হবে, sin ওই পাশে গেলে কি হয়, sin ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের কনসেপ্ট। সো sin ইনভার্স হয়ে যাবে sin ইনভার্স 0.4419। তো যা আসলো সেটাকে sin ইনভার্স করে দাও, ক্যালকুলেটরে তো করতে পারো। এটা আসে 26.227। একটু বলে রাখি, তোমাদের এই চ্যাপ্টারের ম্যাথগুলোতে ওরা মানে একটু রাফলি অ্যানসার করে গুলা লিখছে, সো বইয়ের অ্যানসার দেখে কনফিউজ হওয়ার কিছু নেই। 26.23 ডিগ্রি। এই হচ্ছে আমাদের অ্যানসার। সবাই ক্লিয়ার? আচ্ছা, তুমি গেছো কয়েকদিন আগে সিলেট, গিয়ে ঘুরে আসছো? হ্যাঁ, সিলেটে গেলে ওইখানে গিয়ে দেখবা ওইখানে 7 লেয়ারে চা পাওয়া যায়, খুব বিখ্যাত। খাইতে যদিও খুব একটা মজা না, তারপর মানুষজন খায়। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস তোমাদের এই পর্যন্ত রাখলাম। যা পড়ালাম সবাই একটু বাসায় রিভিউ করো। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।